আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, এর আগের দিন তোমাদের হয়েছিল ক্লাস প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স পর্যন্ত হয়েছিল, ঠিক আছে? আজকে আমরা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পারলে আমরা সম্পূর্ণ প্রেজেন্ট টেন্সটাই শেষ করে নেব, ঠিক আছে? তোমরা যেহেতু একবার পড়ে এসেছো, ঠিক আছে, তাই যেগুলো যেগুলো মাধ্যমিকে আমাদের দরকার সেগুলোই আমি তোমাদের আজকে বলবো, ঠিক আছে? চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শুরু করি। এই দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে যে কাজটা চলমান, ঠিক আছে? কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াসটা মানে হচ্ছে যে কাজটা চলমান। দেখো কি বলছে, কোনো কাজ বর্তমানকালে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে কোনো কাজ বর্তমানে চলছে, হ্যাঁ, এরকম বোঝাবে, অথবা হচ্ছে কাজটা এখন হচ্ছে বা এখন চলছে এরকম বোঝালে সে কালটাকে বলবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চিনবার নিয়ম দেখো, বাংলায় কি করে আমরা চিনবো? দেখো কি বলছে, বাংলায় ক্রিয়াপদের শেষে ছ ছে ছি ছেন চয় ছয় যুক্ত, এটা হচ্ছে চ, চয় ছয় যুক্ত এগারো ছে, চয় ছয় যুক্ত সি ছি। তোমরা লাস্টের তিনটা মনে রাখবা, ছ ছে ছি ছেন, ছ ছি ছে ছেন, ঠিক আছে? এ লাস্টের চারটা কথা মনে রাখবা। এটা আমার বাংলা ক্রিয়াপদে শেষে যুক্ত থাকবে। যেমন আমি বললাম খাচ্ছি, যাচ্ছি, করছি, তারপরে ইত্যাদি। যেমন ধরে নাও আমি কাজটি করছি, সে কাজটি করছে, সে ক্রিকেট খেলছে, ইত্যাদি। এবার গঠন হচ্ছে, ফর্মুলা কি আমাদের? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর বসবে, অ্যাম অথবা ইজ অথবা আর বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্ব প্লাস আইএনজি বসবে, লাস্টে বসবে আমার অবজেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার কোথায় অ্যাম বসবে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে চলো জেনে নিই। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে অ্যাম বসবে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার মানে আয়ের পরে আমাদের কি বসবে? অ্যাম বসবে। এবং কি বলছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে ইজ বসবে, আর বাকি ক্ষেত্রে আর বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি? আমি, আমরা, তুমি, তোমরা, মানে আই, উই, ইউ, এই তিনটা, ঠিক আছে? আই, উই এবং ইউ, হ্যাঁ, আই উই, এখানে ইউ লিখে দিই ছোট্ট করে, হ্যাঁ ইউ। এই তিনটা বাদে বাকি যেগুলো থাকবে সবই হচ্ছে থার্ড পারসন, ঠিক আছে? এবার থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? যেগুলো একটাই সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর যেগুলো হচ্ছে একের বেশি সেগুলো হচ্ছে কি থার্ড পারসন আমার প্লুরাল। আচ্ছা, চলো আমরা একবার একটা উদাহরণ দেখি কি বলছে এক নম্বর উদাহরণটাতে। দেখো কি বলছে আবার এক নম্বর উদাহরণটাতে। আচ্ছা, এখানে একটু হয়ে গেল। এক নম্বর উদাহরণটাতে আমার বলছে যে আমি একটি বই পড়ছি। আচ্ছা, পড়ছি, এই দেখো লাস্টে ছি আছে, এই ছি দেখে তুমি চিনে নিবা এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমি হচ্ছে তোমার কি সাবজেক্ট, তাই বসেছে প্রথমে সাবজেক্ট আই, এর সাবজেক্ট অনুসারে আই বসছে। তারপর আয়ের পরে কি বসবে? আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য অ্যাম বসেছে আয়ের পরে। তারপরে ভার্বের সাথে আইএনজি, এখানে পড়ার ইংরেজি পড়ছি, পড়ার ইংরেজি রিড, রিডের সাথে দেখো আইএনজি বসে গেছে, রিডিং হয়ে গেছে। কি পড়ছি? একটি মানে এ, বই মানে কি বুক, আমি একটি বই পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এবার চলো 2 নম্বর উদাহরণটা দেখো। 2 নম্বর উদাহরণে কি বলছে যে সে একটি চিঠি লিখছে, দেখো লাস্টে ছে আছে, তো সের ইংরেজি কি? সি অথবা হি, যেটাই বসে না কেন, আমি মেয়ের জন্য সি বসিয়েছি। তো সি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ বসেছে সির পরে। আচ্ছা, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য ইজ বসেছে, তারপরে ভার্বের সাথে আইনজি, রাইট থেকে রাইটিং হয়েছে। কি লিখছে? একটা লেটার, এ লেটার লিখছে, সে একটি চিঠি লিখছে, হি ইজ রাইটিং এ লেটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো কি আছে, সে ফুটবল খেলছে, সে কি করছে? না তারা, হ্যাঁ সে ফুটবল খেলছে, 3 নম্বরটাতে দেখো। তো সে হচ্ছে কি থার্ড পারসন, তার জন্য সের পরে কি বসবে? হির পরে কি বসবে? ইজ বসেছে। আর খেলার ইংরেজি কি? প্লে মানে খেলা করা, আর প্লে ভার্বের সাথে আইএনজি বসবে, তো প্লে লিখে আইএনজি বসিয়ে দিয়েছে, হয়ে গেছে প্লেয়িং। কি খেলছে? ফুটবল খেলছে, তো হি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে, ঠিক আছে? তারপরে দেখো 4 নম্বরটা, তারা টেলিভিশন দেখছে, লাস্টে ছে আছে। টেলিভিশন মানে কি? টিভি,
তাই তো? তো তারা, তারার ইংরেজি কি? দে। দে, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। ঠিক আছে, তার জন্য এখানে কি বসবে? আর বসবে। কি বসবে? আর বসবে। তো দে আর ওয়াচ, ওয়াচ মানে কি? দেখা, তার জন্য ওয়াচিং হয়ে গেছে। ওয়াচিং টেলিভিশন। ঠিক আছে, দে আর ওয়াচিং টেলিভিশন, তারা টেলিভিশন দেখছে। তারপরে 5 নাম্বারটা দেখো, শিশুরা ঘুড়ি ওড়াচ্ছে। আচ্ছা, শিশুরা, শিশুরা মানে দ্য চিলড্রেন। আচ্ছা, দ্য চিলড্রেন, চিলড্রেন মানে শিশুরা কি একজন না অনেকজন? অনেকজন, তাই তো? অনেকজন যদি হয় তাহলে আর বসবে। কি বসবে? আর বসবে। তার জন্য দেখো, দে দ্য চিলড্রেন আর ওরা, ওরার ইংরেজি হচ্ছে ফ্লাই। ফ্লাইয়ের সাথে আইএনজি হয়ে গেছে দেখো, তার জন্য ফ্লাইং হয়ে গেছে। দ্য চিলড্রেন আর ফ্লাইং কাইটস, কি ওড়াচ্ছে? ঘড়ি ওড়াচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো কিছু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশন মানে হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, এবার দেখো যে সমস্ত ওয়ার্ডগুলি সেন্স অর্গান। আচ্ছা, সেন্স অর্গান কোনগুলো? সেন্স অর্গান হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয় আছে। আমাদের প্রত্যেক মানুষের 5টা ইন্দ্রিয় আছে, হ্যাঁ। যারা কানা হয়তো বা বধির তাদের হয়তো নাই, কমতি থাকতে পারে, সেটা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ মানে সব মানুষেরই কি আছে? 5টা ইন্দ্রিয় আছে। 5টা ইন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয় আমাদের। কি বললাম? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা ইন্দ্রিয়র সাহায্যে যে কাজগুলো হবে সেগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন দেখো, আই, আই মানে কি? চোখ। চোখ দিয়ে আমরা কি করি? সি, সি মানে দেখা। এই সি কন্টিনিউয়াস মানে এই যে সি ভার্বটা আছে, এই সি ভার্বটার কন্টিনিউয়াস টেন্স হবে না। ইয়ার, ইয়ার মানে কি? কান। কান দিয়ে কী করি আমরা? হিয়ার করি। হিয়ার মানে শোনা। কান দিয়ে কী করি? শুনি। এই হিয়ারের কন্টিনিউয়াস টেন্স হবে না। তারপরে নোজ, নোজ মানে কি? নোজ মানে হচ্ছে তোমার নাক। ঠিক আছে, নোজ মানে নাক। ঠিক আছে, আচ্ছা, নাক দিয়ে আমরা কি করি? নাক দিয়ে আমরা স্মেল করি। কি করি? স্মেল করি। আচ্ছা, একটু দাঁড়াও। নাক দিয়ে স্মেল করি, স্মেল মানে গন্ধ নিই। তো স্মেলের কন্টিনিউয়াস টেন্স হবে না। টাং, টাং মানে জিহ্বা। জিহ্বা দিয়ে কী করি? টেস্ট করি। তো এই টেস্টের কন্টিনিউয়াস টেন্স হবে না। স্কিন, স্কিন মানে চামড়া। চামড়া দিয়ে কী করি? টাচ করি। তারপরে আর একটা দেখো আছে আমাদের, যেটা হচ্ছে আমাদের মন। ঠিক আছে, এই 6টা। এবার মন দিয়ে যে সমস্ত কাজগুলো হবে সেগুলোর কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়। মাইন্ড মানে মন, হ্যাঁ। মন দিয়ে আমরা অনুভব করি কাউকে, তার কন্টিনিউয়াস হবে না। থিঙ্ক, চিন্তা করি। মন দিয়ে স্বপ্ন দেখি, কাউকে পছন্দ করি, কাউকে অপছন্দ করি, কাউকে ঘৃণা করি, কিছু ফিয়ার মানে ভয় করি। বিলিভ মানে মন দিয়ে বিশ্বাস করি। ফরগেট মানে মন দিয়ে ভুলে যাই। রিমেম্বার মানে মনে পড়া বা স্মরণ করা। নো মানে জানা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, ইত্যাদি। এই সমস্ত ওয়ার্ডগুলোর কি হবে না? কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন কিছু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। যেমন এখানে একটা জিনিস দেখো, বলছে যে আমি খেলাটি দেখছি। আচ্ছা, লাস্টে ছি আছে, তাই ভাবতে পারো যে এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু না, কন্টিনিউয়াস টেন্স হবে না। দেখার ইংরেজি কি? দেখার ইংরেজি হচ্ছে দেখার ইংরেজি হচ্ছে সি, সি। তাই এর আগে বললাম যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে যে সমস্ত কাজগুলো হবে সেগুলোর কি হবে না? কন্টিনিউয়াস টেন্স হবে না। তুমি যদি এটাকে লেখো যে আই এম সিইং দ্য গেম, মানে আমি খেলাটি দেখছি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে সেন্টেন্সটা। কেন হয়ে যাবে? কারণ এই যে দেখা কাজটা আমার ইন্দ্রিয় দিয়ে হচ্ছে, চোখ দিয়ে হচ্ছে। আর চোখ দিয়ে যেটা কাজ হবে সেটার কিন্তু কন্টিনিউয়াস হবে না। তার জন্য সেটাকে তোমাকে কোন টেন্সে লিখতে হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। আই সি দ্য গেম, ঠিক হবে। এবার দেখো, সে ফুলটির ঘ্রাণ নিচ্ছে, এটারও কন্টিনিউয়াস হবে না। ঘ্রাণ নেওয়া কি দিয়ে হয়? নাক দিয়ে হয়। আর নাক তো আমাদের একটা ইন্দ্রিয়, তাই তো? তাই আমরা স্মেলের আমরা কি করতে পারবো না? স্মেলকে আমরা কন্টিনিউয়াস করতে পারবো না। হি ইজ স্মেলিং দ্য ফ্লাওয়ার যদি করো তো ভুল হয়ে যাবে। হবে কি? ঠিক হবে, হি স্মেলস দ্য ফ্লাওয়ার। তারপরে দেখো 3 নম্বর উদাহরণ, আমরা হোটেলে নতুন খাবারের স্বাদ নিচ্ছি। এবার স্বাদ কি দিয়ে নিচ্ছ তুমি? জিহ্বা দিয়েই তো স্বাদ নিচ্ছ। তো জিহ্বা তো আমাদের একটা ইন্দ্রিয়, আর ইন্দ্রিয় দিয়ে যে কাজ হবে তার কি হবে না? কন্টিনিউয়াস টেন্স হবে না। তার জন্য দেখো, উই আর টেস্টিং দ্য নিউ ডিশ ইন দ্য হোটেল, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কি হবে? উই টেস্ট দ্য নিউ ডিশ ইন দ্য হোটেল, এটা হবে আমার ঠিক। এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য, সেটা হচ্ছে কি, এই যে নিচের লাইনটা নোট 2, এটা সব থেকে মুখস্থ রাখতে হবে যে নিচের এই সমস্ত ওয়ার্ড বা ফ্রেজেসগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন
কোনো টেন্সে যদি মানে কোনো সেন্টেন্সে যদি নাও থাকে মানে বুঝবো এটা কন্টিনিউয়াস টেন্স হবে। স্টিল থাকতে পারে, টুডে থাকতে পারে, অ্যাট দ্য মোমেন্ট থাকতে পারে, অ্যাট প্রেজেন্ট থাকতে পারে, ইন দ্য পিকচার অথবা কারেন্ট। এ সবটি তোমাকে মাধ্যমিকের স্টুডেন্ট হোক বা 7, 8 হোক, 9 হোক, সবাইকে এটি মুখস্থ রাখতে হবে, কারণ মাধ্যমিকে তোমাকে এইভাবেই তুলে দিবে। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা এর কিভাবে ব্যবহার হয় এগুলোর, নাও, স্টিল, টুডে, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, ইন দ্য পিকচার, কারেন্ট কিভাবে ব্যবহার হয় যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এই গেল তোমার সংক্ষেপে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার দেখো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা দেখো কি বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আচ্ছা, মানে কাজটা সবে মাত্র শেষ হয়েছে, এই মাত্র মানে সবে মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বাকি আছে। ঠিক আছে, এই মাত্র কোনো কাজ যদি শেষ হয় মানে এক্ষুনি ধরে নাও কোনো কাজটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমাদের পাস্ট হবে না ওই কাজটা, সেই কাজটা তখন হয়ে যাবে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, চিনবার নিয়ম বাংলায় কি করে চিনবো? তো বাংলা ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে, এছেন, এই 4টা শব্দ মনে রাখতে হবে। বাংলা ক্রিয়াপদের শেষে কী থাকবে? এছি, এছো, এছে, এছেন, এ শব্দ থাকবে। ফর্মুলা কি মানে গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, তারপরে V3 বসবে, তারপরে অবজেক্ট বসবে। ঠিক আছে, আচ্ছা কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ বসবে দেখে নিই। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে হ্যাজ বসবে আর বাকি ক্ষেত্রে হ্যাভ বসবে। ঠিক আছে, মানে সাবজেক্ট যদি শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মানে আই, উই, ইউ, এটি বাদে যদি হয় এবং সেটা যদি একজনই থাকে তাহলে সেটা সিঙ্গুলার না থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তারপরে শুধু হ্যাজ বসবে আর বাকি ক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাভ বসবে। চলো আমরা উদাহরণগুলো দেখে নিই। দেখো কি বলছে, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। বাড়ির কাজ মানে হচ্ছে হোমওয়ার্ক যেটাকে আমরা বলি। ঠিক আছে, বাড়ির কাজ মানে হচ্ছে হোমওয়ার্ক। আমি তোমাকে আজকে বললাম যে কালকে এই 10th চ্যাপ্টার থেকে 5টা উদাহরণ করে আসবা বাড়ি থেকে। এই যে বাড়ি থেকে আমি কথাটা বললাম, বাড়ি থেকে কাজটা করে আসবা, এটাই হচ্ছে তোমার হোমওয়ার্ক বা বাড়ির কাজ। তো দেখো আমির ইংরেজি কি? আই। তো আয়ের পরে কি বসবে? হ্যাভ। তারপরে শেষ করার ইংরেজি হচ্ছে ফিনিশড, আর ফিনিশের ইডি যুক্ত করে দিলে V3 হয়ে গেল ফিনিশড। আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। কি? মাই হোমওয়ার্ক মানে আমার বাড়ির কাজ আমি শেষ করেছি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? সে একটি চিঠি লিখেছে। সি হ্যাজ রিটেন এ লেটার। সি হ্যাজ রিটেন এ লেটার। এর ইংরেজি হচ্ছে সি। লেখার ইংরেজি কি? রাইট। তো তার আগে হ্যাভ হ্যাজ বসবে, তো সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য হ্যাজ বসেছে। তার জন্য এবার লেখার ইংরেজি কি? রাইট। তো রাইটের 3 নম্বর ফর্ম হচ্ছে রিটেন। ঠিক আছে, এবার কি লিখেছে? একটা চিঠি লিখেছে, এ লেটার লিখেছে, এ লেটারটা হয়ে গেল তোমার অবজেক্ট। 3 নম্বর উদাহরণ দেখো, আমি বইটি পড়েছি। আই হ্যাভ রিড দ্য বুক। আমি কি করেছি? আমি বইটি পড়েছি। তো আমি হচ্ছে সাবজেক্ট বসেছে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, আয়ের পরে হ্যাভ বসেছে যেহেতু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তারপরে পড়ার ইংরেজি কি? রিড। রিডের 3টা ফর্মই কিন্তু রিডই। হ্যাঁ, রিডিং। ঠিক আছে, কি পড়েছি? একটি বই পড়েছি, বইটি। তো কোনো শব্দের শেষে যদি টাটি টে থাকে তাহলে সে তার আগে দিকে দা বসবে, তার জন্য দা বুক বসেছে। ঠিক আছে, এবার দেখো সে একটি নতুন ফোন কিনেছে। আচ্ছা সের ইংরেজি কি? হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য তারপরে হ্যাজ বসেছে। এবার কিনার ইংরেজি কি? বাই মানে কেনা। বাই মানে কি? বাই মানে কেনা। হ্যাঁ, বাই মানে কেনা। এবার বাই এর 3টা ফর্ম আছে, মানে 2টো ফর্ম আছে, একটা হচ্ছে বাই বট, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, বাই বট। তো বাইয়ের 3 নাম্বার ফর্ম হচ্ছে বট। হ্যাঁ, কি কিনেছে? একটা নতুন ফোন কিনেছে, একটা এ নিউ ফোন। হি হ্যাজ বট এ নিউ ফোন, সে একটা নতুন ফোন কিনেছে। তারপরে 5 নাম্বারটা দেখো, আমরা কাজটি সম্পন্ন করেছি। আচ্ছা, আমরার ইংরেজি কি? উই মানে আমরা। তারপরে উই এর পরে কি বসবে? হ্যাভ বসেছে। এবার সম্পন্ন করা মানে শেষ করা। তো কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে শেষ করা। তো কমপ্লিটেড শেষে ইডি লাগিয়ে দিয়েছি, দিয়ে কমপ্লিটেড হয়ে গেছে মানে V3 হয়ে গেছে, কমপ্লিটেড।
এবার কাজ টি আছে, তার জন্য তার আগে দিকে দা বসালাম, আর ওয়ার্ক লাস্টে ওয়ার্ক বসালাম। ঠিক আছে, এই গেল তোমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কিছু ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রমটা কি। দেখো কি বলছে, কোনো বাংলা বাক্যে অতীত সময়ের উল্লেখ থাকলে বাক্যটির আকার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতো হলেও, অর্থাৎ ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছে, এছেন থাকলেও ইংরেজিতে অনুবাদের সময় পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করতে হয়। মানে যদি অতীতকালের সময় উল্লেখ থাকে এবং ক্রিয়াপদের শেষে এছি, এছো, এছেন থাকে, কিন্তু আমরা সেটাকে তখন পাস্ট মানে প্রেজেন্ট কন্টিনিউ পারফেক্ট টেন্সে লিখতে পারবো না, সেটাকে পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। চলো একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন দেখো, আমি গতকাল কাজটি করেছি, দেখো করেছির ইংরেজি করেছি, এছি আসছে না। তুমি ভাবতে পারো যে না, এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু না, হবে না। কারণ গতকাল মানে হচ্ছে যেটা পার হয়ে গেছে, পাস্ট অতীতকালের সময়ের উল্লেখ আছে, যেহেতু সময়ের উল্লেখ আছে তার জন্য আমাকে এটাকে, যদি আমি লিখি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, কিন্তু ভুল হয়ে যাবে। ইয়েস্টারডে মানে গতকাল হয়ে গেছে, তার জন্য লিখতে হবে আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। বুঝতে পেরেছো? এই দুটো লাইনকে ভালো করে পড়বা, তাহলে এটা বুঝতে পারি যাবা। ঠিক আছে, এবার দেখো, শিক্ষক গতকাল আমাদের পড়িয়েছেন। আচ্ছা, পড়িয়েছেন, এছেন লাস্টে আছে, তাই ভাবতে পারো যে এটা হচ্ছে হয়তো যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ঠিক আছে, দ্য টিচার হ্যাজ টট আস স্টারডে, এরকম যদি লেখো তাহলে এটা ভুল হয়ে যাবে, লিখতে হবে দ্য টিচার টট আস স্টারডে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, আমি 1 ঘন্টা আগে ভাত খেয়েছি। যদি বলো যে আমি ভাত খেয়েছি, তাহলে হবে আই হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে, ঠিক আছে এটা। কিন্তু যদি বলো যে আমি 2 ঘন্টা আগে ভাত খেয়েছি, 1 ঘন্টা আগে ভাত খেয়েছি, মানে যদি সময়ের উল্লেখ করে দাও, তখন সেটা কিন্তু আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না, পাস্ট ইনডিফিনাইট টেন্সে করতে হবে। আই অ্যাট রাইস অ্যান আওয়ার এগো। ঠিক আছে, এবার দেখো, এটা মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা আমি এখন বলতে যাচ্ছি। ঠিক আছে, দেখো কি আছে, বলছে যে কোনো সেন্টেন্সে জাস্ট, একবারে মুখস্থ রাখবা, জাস্ট, অলরেডি, এভার, নেভার, ইয়েট, নাও, লেটলি, রিসেন্টলি, দিস ফ্রেজ, মানে দিস দিয়ে যদি কোনো ফ্রেজ শুরু হয়, যেমন দেখো দিস সিজন, দিস সেমিস্টার, দিস ইয়ার, দিস সিজন, দিস মার্ক, দিস ওয়ান, তারপর ওয়ান্স, টুইস, এগুলো যদি থাকে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তার মধ্যে তোমরা দাগ দিয়ে নাও, জাস্টের নিচে দাগ দাও, অলরেডি নিচে দাগ দাও, এভার, নেভারের নিচে দাগ দাও। ঠিক আছে, আর রিসেন্টলি নিচে দাগ দাও, আর ইয়েটের নিচে দাগ দাও, আর দিস ফ্রেজের নিচে দাগ দাও। পারলে সবটি করে নেবা, সবটি করলে বেশি তোমার জন্য ভালো। ঠিক আছে, কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জাস্ট, অলরেডি, আর হচ্ছে রিসেন্টলি। এই 3টা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 3টা, আর বাকি যদি পারো সবটি মুখস্থ করে নেবা। এটা দিয়ে মাধ্যমিকে প্রশ্ন থাকে, আমি আবারও বলছি, এগুলো উল্লেখ করে তোমাকে চিনতে হবে যে এই টেন্সটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাতে যেমন আমরা চিনে নিচ্ছি এছি, এছো, এছেন, সেরকমই আমাকে ইংরেজিতে চিনতে হবে। ইংরেজিতে এই শব্দগুলো থাকবে, জাস্ট, অলরেডি, এভার, নেভার, এট, টিল, আনটিল, রিসেন্টলি, দিস ফ্রেজ ইত্যাদি, এগুলো থাকবে। যেমন দেখো কি বলছে এখানে, আমি সবে কাজটা শেষ করেছি, আই হ্যাভ জাস্ট, এই দেখো জাস্ট দেখে তোমাকে চিনতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক, আমি ইতিমধ্যে বইটা পড়ে ফেলেছি। আই হ্যাভ অলরেডি রিড দ্য বুক, আমি আজ তোমাকে ফোন করেছি। আই হ্যাভ কলড ইউ টুডে। ঠিক আছে, এটি মনে রাখতে হবে, এটি বিশেষ করে সব থেকে মানে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য এটি হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটি তোমরা মুখস্থ রাখবা, এবং এটি দিয়ে কি করে ব্যবহার হয় আমি তোমাদের কালকে একটা প্র্যাকটিস সেট দেবো, সেগুলো তোমরা করবা। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।